কলকাতার মহিলা ডক্টরটির সাথে যা কিছু ঘটেছে তা তো আপনারা সকলেই জানেন। এখনও তদন্ত চলছে এবং নানা কিছু সামনে আসা বাকি আছে। কিন্তু এটা প্রথমবার না যে একটি মহিলা ডক্টরের সাথে এমন ঘটেছে। আজ থেকে 12 বছর আগেও দিল্লিতে এমন ঘটনা ঘটেছে যেটি শুধু দিল্লি না, পুরো দেশকে কাঁপিয়ে তুলেছিল। হ্যাঁ, আমি কথা বলছি নির্ভয়া কেসের ব্যাপারে। কিন্তু এমন কি ঘটেছিল নির্ভয়ার সাথে? কে ছিল এই নির্ভয়া, আর তার আসল নামই বা কী? এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানবো, আর এই জন্য ভিডিওটি একটু বড় হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সো হ্যালো গাইস, আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট। यही है कि उन्हें फांसी से भी बदतर सजा होनी चाहिए। People here standing in solidarity. The parents, along with other protesters, were gathered. Whenever we come to a discussion about women, 16 ডিসেম্বর 2012 সেদিন এক ফিজিওথেরাপিস্ট স্টুডেন্ট নির্ভয়া তার বন্ধু অরবিন্দ প্রতাপ পাণ্ডে, যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেদিন রবিবার ছিল, তাই নির্ভয়া তার বন্ধু অরবিন্দের সাথে দ্বারকা থেকে দুজনে সিলেক্ট সিটি মলে গিয়েছিল এবং সেখানে তারা দুজনে লাইফ অফ পাই মুভি দেখার পর রাত প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে তারা বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে যেসব অটো চালক ছিল তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য বেশি টাকার ডিমান্ড করছিল। এইভাবে অনেক বার্গেনিং করার পর অবশেষে একটি অটো চালক তাদের মনিরকা বাস স্ট্যান্ডে ছাড়ার জন্য রাজি হয়ে যায়। তারপর প্রায় 10 মিনিট পর তারা সেই বাস স্ট্যান্ডে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে তারা দেখতে পায় একটি সাদা রঙের বাস দাঁড়িয়ে আছে, যে বাসে ছিল 6 জন ব্যক্তি। যদিও তাদের মানুষ বলা যায় না, কারণ তারা ছিল মানুষের রূপ ধরে পিশাচ। রাম সিং বাস ড্রাইভার, মুকেশ সিং হেল্পার, পবন গুপ্তা ফল বিক্রেতা, অক্ষয় কুমার বিহারের বাসিন্দা এবং বিনয় শর্মা জিম ট্রেনার। সেদিন তারা নেশাগ্রস্ত হয়ে একটি খালি বাস রাস্তায় চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল শিকারের সন্ধানে, যেখানে এক নাবালকও উপস্থিত ছিল। তারা সকলেই মিলে একটি বুদ্ধি খাটায়। মুকেশ সিং পালংপুর পালংপুর বলে চিৎকার করছিল, আর ড্রাইভার বাদে বাকি 4 জন বাসের সিটে এমনভাবে বসেছিল যাতে বাসের বাইরের সকল যাত্রীদের মনে হয় বাসের ভিতরে অনেক যাত্রী আছে। আর ওইদিকে নির্ভয়ের বাড়ি থেকে বারবার তাকে কল করছিল, কারণ তখন অনেক রাত হয়ে গিয়েছিল। তাই নির্ভয়া তার বন্ধু অরবিন্দকে বলে, চল আমরা এই বাসে করেই বাড়ি ফিরি। কিন্তু অরবিন্দর মন সেই বাসে ওঠার জন্য সায় দিচ্ছিল না, তাই সে নির্ভয়াকে সেই বাসে উঠতে বারণ করছিল। এরপর অবশেষে তারা বাসে উঠে পড়ে এবং বাসে উঠেই দেখতে পায় বাসে আগে থেকে 4 জন ব্যক্তি বসে আছে। তো তারা বেশি কিছু না ভেবে বাসের প্রথম সিটটি বাদ দিয়ে দ্বিতীয় সিটে গিয়ে বসে পড়ে। এরপর বাসটি চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ চলার পর, অর্থাৎ বাসটি যখন বিমানবন্দরের কাছাকাছি পৌঁছায়, তখন সেই ছেলেগুলির মধ্যে থেকে 3 জন ছেলে নির্ভয়া ও তার বন্ধু অরবিন্দর কাছে এসে বসে এবং তাদের মধ্যে 2 জন ছেলে অরবিন্দকে গালিগালাজ করতে শুরু করে এবং জানতে চায় এত রাতে মেয়েটিকে নিয়ে সে কোথায় যাচ্ছে। এইভাবে কথা কাটাকাটি হতে হতে একটি ছেলে আচমকা অরবিন্দর শরীরে ঘুষি মারে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এর মধ্যে নির্ভয়া পুলিশকে ফোন করারও চেষ্টা করেছিল, কিন্তু সেই ছেলেগুলি নির্ভয়ার হাত থেকে ফোনটি কেড়ে নেয় এবং বাসে থাকা লোহার রড দিয়ে অরবিন্দকে পেটাতে শুরু করে। এরপর যখন অরবিন্দর অবস্থা খারাপ হয়ে যায়, তখন সেই ছেলেগুলো নির্ভয়াকে জোর করে টেনে বাসের পিছনে নিয়ে যায় এবং তার সঙ্গে জোর করে নোংরা কাজকর্ম করতে শুরু করে। মাঝে মধ্যে তারা অরবিন্দকে রড দিয়ে পেটায়, যাতে অরবিন্দ তাদের নোংরা কাজকর্মে বাধা না দেয়। এতটা কষ্ট সহ্য করেও অরবিন্দ চেষ্টা করে নির্ভয়াকে বাঁচানোর, কিন্তু সেই ছেলেগুলো ছিল 5 জন আর অরবিন্দ ছিল একা। অরবিন্দর পক্ষে একা তাদের সাথে লড়াই করা সম্ভব ছিল না। এতটুকুই নয়, মাঝে মাঝে সেই 5 জন ছেলের মধ্যে একজন বাস চালায় ও বাসের ড্রাইভার উঠে এসে সেও নোংরা খেলায় মত্ত হয়ে যায়। আর এসব করেও যখন তাদের মন ভরে না, তখন তারা সেই রডটি নিয়ে নির্ভয়ার যৌনাঙ্গে ঢুকিয়ে দেয়। সেই রড দিয়ে নির্ভয়ার দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ উপড়ে ফেলে দেয় সেই মানুষরূপী নরপিশাচরা। শুধু তাই নয়, তাদের সঙ্গে থাকা সমস্ত টাকা পয়সা এবং ঘড়ি তারা লুটপাট করে নেয়। এইসব অত্যাচার তাদের সাথে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, আর ওই বাস দিল্লির রাস্তায় কন্টিনিউ চলতে থাকে। এরপর মহিপালপুরের ফ্লাইওভারের কাছে 8 নং জাতীয় সড়কের পাশে একটি জঙ্গলের পাশে বাসটি দাঁড়ায়।
ও নির্ভয়া ও অরবিন্দকে সেই জঙ্গলে ছুঁড়ে ফেলা হয়। জঙ্গলে ছুঁড়ে ফেলার আগে তারা চলন্ত বাসের পিছনের দরজা দিয়ে নির্ভয়া ও অরবিন্দকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দরজা খুলতে না পেরে তাদের বাসের সামনের দরজার কাছে নিয়ে এসে পুরো বিবস্ত্র অবস্থায় মহিপালপুরের সেই জঙ্গলে ফেলে দিয়ে সেই ছেলেগুলি বাস নিয়ে পালিয়ে যায়। ডিসেম্বরের মাস, শীতের ঠান্ডায় চারিদিক থমথমে, আর সেই ঠান্ডার রাতে তারা দুজন জঙ্গলের মধ্যে পড়ে থাকে। যদিও দুজনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু তবুও অরবিন্দ অনেক কষ্ট করে বলতে না পারলেও হাত উঁচিয়ে সাহায্য চাইতে থাকে, যদি সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি যায় এবং তাদের দেখে সাহায্য করে। কিন্তু সেই রাতে কোনো গাড়ি তাদের দেখে দাঁড়ায় না। এইভাবে 30 মিনিট কেটে যায়। এরপর সেই রাস্তা দিয়ে রাজকুমার নামের এক ব্যক্তি ডিউটি থেকে বাড়ি ফিরছিল। তিনি তাদের দেখতে পেয়ে সাহায্য করার জন্য ছুটে যায়। তিনি প্রথমে নিজের শার্ট খুলে অরবিন্দকে পরিয়ে দেয়। তারপর সেই রাস্তার কিনারের একটি হোটেল থেকে একটি বেডশিট নিয়ে এসে সেটি দুভাগ করে দুজনকে ঢেকে দেয়। এরপর যত শীঘ্র সম্ভব তাদের হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাদের এমন অবস্থা দেখে শকড হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তাদের হসপিটালে এমন কোনো রোগী আসেনি। কিন্তু দুঃখের বিষয় হলো, হসপিটালে নিয়ে যাওয়ার পরেও তাদের চিকিৎসা দ্রুত শুরু হয় না। তাদের সেই ঠান্ডার রাতেও বেডশিট মুড়িয়ে ফেলে রাখা হয়। অরবিন্দ অনেক লোকের কাছে অনুরোধ করে, আমার বাবার সাথে আমার কথা বলতে হবে, আমার বাবার নম্বর মনে আছে, দয়া করে একবার কল লাগিয়ে আমার বাবাকে জানিয়ে দিন। কিন্তু কেউ অরবিন্দের কথা শুনছিল না। এইভাবে অনেক লোকের কাছে অনুরোধ করার পর একজন লোক অরবিন্দর কাছ থেকে তার বাবার ফোন নম্বর নেয় এবং কল লাগায়। কল লাগিয়ে তিনি শুধু বলেন, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু তিনি সে হসপিটালের ঠিকানা দেন না, যার কারণে তার বাবা মায়ের সে হসপিটালে আসতে অনেকটা দেরি হয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর নির্ভয়ার এমন অবস্থা দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডক্টর বলে, নির্ভয়ার ইন্টারনাল অর্গান পুরো ড্যামেজ হয়ে গেছে, এমনকি তার শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে কোনো আঘাত ছিল না। এরপর নির্ভয়ার চিকিৎসা শুরু হয়। ডিসিপি ছায়া শর্মা সবার প্রথমে এই কেসটি নিজের হাতে তুলে নেন। নির্ভয়া ও অরবিন্দের এমন অবস্থা দেখে তিনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেন। অরবিন্দের শরীর কিছুটা সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অরবিন্দ বলে যে বাসটিতে ঘটনা ঘটেছে, বাসটি ছিল সাদা রঙের আর বাসের গায়ে লেখা ছিল ইয়াদব। আর তিনি এটাও বলেন যে বাসটি কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গিয়েছিল। এরপর পুলিশরা 17ই ডিসেম্বর সেই সমস্ত রাস্তায় লাগানো সকল সিসিটিভি চেক করতে শুরু করে। মহিপালের এক হোটেলের বাইরে লাগানো সিসিটিভিতে এই দৃশ্যটি ধরা পড়ে। এরপর সেদিনই দিল্লির সন্ত রবিদাস ক্যাম্পাসে বাসটিকে আটক করা হয়। আর সবার প্রথমে রাম সিং ধরা পড়ে। রাম সিং ধরা পড়ার পর 48 ঘন্টা পর মুকেশ, বিনয় এবং পবনও ধরা পড়ে। কিন্তু বাকি আর দুজনকে ধরার জন্য পুলিশ তখনও তদন্ত চালিয়ে যায়। আর এই খবর যখন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকের কাছে পৌঁছে যায়, তখন পুরো দেশে সেটি আগুনের মতো ছড়িয়ে যায়। আর পুরো দেশ একজোট হয়ে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। এরপর 21শে ডিসেম্বর অক্ষয় কুমার পুলিশের কাছে ধরা পড়ে, যে ঘটনার পরের দিনই বিহার পালিয়ে গিয়েছিল। এবার বাকি থাকলো ওই নাবালকটি। সেই নাবালকটিকেও সময় থাকতে ধরা হয়েছিল, কিন্তু তাকে 3 বছরের বেশি সাজাই দেওয়া হয় না, কারণ আইন অনুসারে 18 বছরের নিচে অপরাধীদের সেরকম কোনো সাজা দেওয়া হয় না, বরং তাদের 3 বছরের জন্য সংশোধনাগারে পাঠানো হয়। আর এদিকে দিন দিন নির্ভয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব মাউন্ট এলিজাবেথ হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু অনেক চেষ্টা করার পরেও নির্ভয়াকে বাঁচানো যায় না। সে 29শে ডিসেম্বর তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর পুলিশরা তাদের তদন্ত আরও জোরালো করে তোলে। তারা নির্ভয়ার শরীরে যে দাঁতের দাগ দেখতে পায়, সেই দাঁতের দাগের ছবি অডন্টোলজিস্টের কাছে পাঠানো হয়, যাতে সেই দাঁতের দাগ পরীক্ষা করে বোঝা যায় সেটি কার কার দাঁতের দাগ। এরপর পরীক্ষা করার পর জানা যায় সেই দাঁতের দাগ রাম সিং ও অক্ষয় কুমারের। এরপর এক এক করে পুলিশরা সমস্ত এভিডেন্স কালেক্ট করতে শুরু করে, যেমন ডিএনএ প্রোফাইলিং করা, পোস্টমর্টমের রিপোর্ট, দাঁতের ছাপের রিপোর্ট, এমনকি অরবিন্দর কাছ থেকে বয়ান সংগ্রহ করা হয় এবং সেগুলি কোর্টে পেশ করা হয়। এবং এই প্রমাণের ভিত্তিতে পবন, অক্ষয়, বিনয় ও মুকেশকে 10 সেপ্টেম্বর 2013 তারিখে ফাঁসির ঘোষণা করা হয়। কিন্তু সেই সময় তাদের ফাঁসি হয় না,
কিন্তু কেন আর 6 জনের মধ্যে 4 জনেরই কেন ফাঁসির ঘোষণা করা হলো? আসলে আপনাদের তো আগেই বলেছি, একজন নাবালক ছিল, তাই তাকে সংশোধনাগারে পাঠানো হয়। আর একজন অর্থাৎ রাম সিং জেলের মধ্যে বেশি সময় জীবিত থাকে না, কারণ সে জেলের মধ্যে সুইসাইড করে। তাই মাত্র 4 জন অপরাধীকেই 10 সেপ্টেম্বর ফাঁসির ঘোষণা করা হয়। কিন্তু সেই দিন তাদের ফাঁসি হয় না, কারণ এরকম অপরাধীদের এই 4 পিটিশন দায়ের করার অধিকার রয়েছে। আর এই পিটিশনের সাহায্যে কাহিনী পুরো পাল্টে দেওয়া যায়। এই পিটিশন ব্যবহার করেই এই 4 জন অপরাধী এই কেসটিকে দীর্ঘ সময় টেনে নিয়ে যায়। এইভাবে কেসটি প্রায় 7 বছর ধরে চলার পর অবশেষে 20 মার্চ 2020 সালে ভোর 5:30টায় এই 4 জন অপরাধীর ফাঁসি হয়। সেই নাবালকটি যাকে 3 বছরের জন্য সংশোধনাগারে পাঠানো হয়, তাকে 3 বছর পর একটি সেলাই মেশিন দিয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে সে সংশোধনাগার থেকে বেরিয়ে দর্জির কাজ করে জীবনযাপন করতে পারে। সেই ছেলেটি আজও ছদ্মনামে আমাদের শহরে ঘুরে বেড়াচ্ছে, কারণ তার আসল পরিচয় জানলে মানুষ তাকে শেষ করে দেবে। তো সবশেষে আপনাদের বলতে চাই, তখনকার সময়ে তবুও অপরাধীদের সাজা হিসেবে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু এখনকার রাজ্যের যা অবস্থা, প্রতিনিয়ত প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তাতে অপরাধীদের আদৌ কি শাস্তি হবে, আর হলেও কত সময় লাগবে, সেটি এখন দেখার অপেক্ষা। বাকি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। यही है कि उन्हें फांसी से भी बदतर सजा होनी चाहिए। People here standing in solidarity. The parents, along with other protesters, were gathered.